প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে স্বাগত জানাচ্ছি আমি আজকে ফারাবি হাফিজ। আমরা শুরুতেই জেনে নেব আজকের দিনের আলোচিত খবরের সংবাদ শিরোনাম। দুদকের বৃত্তে সাবেক আইজিপি বেনজির, দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে মাঠে তদন্ত কমিটি। যুদ্ধ নয়, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ ব্যয়ের পরামর্শ প্রধানমন্ত্রীর, ন্যাপ এক্সপোর উদ্বোধন। দুই দিনের সফরে ঢাকায় কাতারের আমির, বাকিতে তেল সহ সই হতে পারে 11টি চুক্তি ও সমঝোতা। তীব্র তাপ প্রবাহে স্থবির জনজীবন, দুর্বিষহ গরম থাকবে আরও 5 দিন, ফের 72 ঘন্টার হিট অ্যালার্ট। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত। জলবায়ু পরিবর্তন, দূষণ এবং আমাদের দায় আজকের আমাদের বিষয়। পরিচয় করিয়ে দিই। আজকে যারা আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন, জনাব আলমগীর কবির, তিনি সাধারণ সম্পাদক বাপা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, এবং রয়েছেন জনাব গওহর নাঈম ওয়ারা, তিনি লেখক এবং গবেষক। আবার অনলাইনে আমাদের জন্য অতিথি রয়েছেন জনাব তানভীর শাকিল জয় এমপি, তিনি সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি, এবং রয়েছেন ডক্টর মোবারক আহমেদ খান, তিনি বিজ্ঞানী। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিও থেকে। আমি একটু ডক্টর মোবারক আহমেদ খান, আপনার কাছ থেকে, আজকে একটি বিশেষ দিন, আজকে হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস। 22 এপ্রিল এই দিবসটি ঘটা করে বেশ পালন করে সারা পৃথিবী। বিভিন্ন দেশ, তাদের মূলত উদ্দেশ্য থাকে পৃথিবীকে বাসযোগ্য করা, অধিকতর মানুষ বা অন্য প্রাণীর জন্য সমানভাবে যেন এই পৃথিবী বাসযোগ্য হয়। ধরিত্রী বনাম প্লাস্টিক, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই বছর পালন করা হচ্ছে এই বছরের এই দিবসটি। একটু পেছন থেকে শুরু করতে চাই স্যার। আমরা জানি যে এই অপচনশীল প্লাস্টিকের আয়ু 500 বছরের মতো থাকে বা তার থেকেও বেশি থাকে। এই প্লাস্টিক আস্তে আস্তে একটা পর্যায়ে যখন সাগরে যায়, মাটিতে মেশে, প্রকৃতির সাথে মিশে একটা পর্যায়ে প্লাস্টিক কণা যখন পরিণত হয়, তখন এটি এক পর্যায়ে মানুষের খাদ্যচক্রের সাথে, প্রাণীর খাদ্যচক্রে মিশে যায়। আমি একটু সিনারিওটা, বাস্তবতাটা আপনার কাছ থেকে শুনতে চাই। আসলে কোন পরিস্থিতির মধ্যে আমরা আছি? ধন্যবাদ। প্লাস্টিক বনাম ধরিত্রীর যে কথাটি আসছে, সেটি আজকে প্লাস্টিক পলিউশন বা প্লাস্টিক এর যে বিপর্যয় পৃথিবীকে, ধরিত্রীকে নষ্ট করছে, এটা আমরা এখন কম বেশি সবাই জানি। এর সাথে আমরা জানি যে প্লাস্টিক ইটসেলফ যেটা ক্ষতিকর পরিবেশের, কিন্তু তার চেয়ে বড় ক্ষতি করছে এখন আমাদের হিউম্যান কাইন্ডস অথবা আমাদের অ্যানিম্যাল কাইন্ডস যা আছে। এটা আপনি যেটা উল্লেখ করলেন, সেটা পরিবেশের বিপর্যয় নিয়ে বহু আলোচনা হয়েছে। প্লাস্টিক আমাদের কিভাবে পরিচয় করে এবং আমাদের নদী নালাকে বন্ধ করে দিচ্ছে, প্লাস আমার জমির উর্বরতা নষ্ট করছে, প্রাণীকুলকে ধ্বংস করছে, গাছপালা, সেটা আমরা জানি। কিন্তু যেটা আপনি একটু উল্লেখ করেছিলেন, প্লাস্টিক কণা নিয়ে আজকে ব্যাপারটি আলোচনা হতে পারে। সেটি হলো যে প্লাস্টিক থেকে যখন আপনার 500 বছর বা তারও বেশি, বলছেন কোনো প্লাস্টিক আছে 2000 বছরেও সেটি মাটিতে মিশে না। আবার কিছু প্লাস্টিক আছে যারা খুব তাড়াতাড়ি 500, 300, 400 বছরে মাটিতে মিশে। এই মাটিতে মিশা বা পানিতে মিশার ব্যাপারটি কিন্তু, প্লাস্টিকটা আমরা একটি ভেঙে ভেঙে টুকরা হয়, যেটা আমাদের চোখে দেখি না আমরা, এবং সেই টুকরাগুলি ন্যানোপ্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিক রূপে দেখা যায়। ন্যানোপ্লাস্টিক আর মাইক্রোপ্লাস্টিক, আজ আমরা সবাই বলি ন্যানোপ্লাস্টিক হলো 10⁻⁹ মিটার, তার মানে 1 বিলিয়ন ভাগের 1 ভাগ, 100 বিলিয়নের ভাগের 1 ভাগ, সেটাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এবং ন্যানোপ্লাস্টিক 10⁻⁶। এইগুলিকে আমরা কোনো মতেই চোখে দেখতে পারি না, কিন্তু এই জিনিসগুলি আমাদের সমুদ্রে, প্রাণীকুলে বা আমাদের উদ্ভিদ চক্রে বা আমাদের খাবারের সাথে মিশে সেটা একটা লাইফ সাইকেল তৈরি করে, যেটা আমাদের দেহে এবং অন্যান্য প্রাণীকুলের দেহে এটা ঢুকে যায়
যেমন আপনারা জানেন যে এখন গত রিসেন্ট একটা রিসার্চে আপনার 70 জন মায়ের প্লাসেন্টা করা হয়েছে অ্যানালিসিস, এবং 70টা প্লাসেন্টার মধ্যে প্লাস্টিক পাওয়া গেছে। নবজাত শিশুকে ব্লাডে পাওয়া যাচ্ছে, মায়ের বুকের দুধে প্লাস্টিক পাওয়া যাচ্ছে, মাছে আর ইয়ে তো কথাই নেই, সবকিছুতে আমরা ইভেন আমি বলি যে গরুটি যদি মাঠে চড়ে খায়, ফার্মে পালন না করে, আপনি আপনার পাশের কসাইকে যদি জিজ্ঞেস করেন গরুর পেটে আজকে কয়টা প্লাস্টিকের পলিথিনের ব্যাগ পেয়েছেন, সে উত্তর দেবে আর কি। তো এইভাবে প্লাস্টিকের চক্রটা যেভাবে আজকাল আমাদের পরিবেশের যেটা থ্রেট ছিল, তার চেয়ে বড় থ্রেট কিন্তু আমাদের হিউম্যান কাইন্ডস, আমাদের শারীরিকভাবে এটা চলে আসছে। এবং এই প্লাস্টিকের যে পরিবেশকে রক্ষা করার জন্য বা প্লাস্টিকে দূষণ মুক্ত করার জন্য বিভিন্ন উপায় ধরে বিজ্ঞানীরা বিভিন্নভাবে কাজ করছে। তার বড় একটি কাজ হলো রিসাইক্লিং, যে রিসাইক্লিং এ প্লাস্টিককে বন্ধ করা কোনোভাবে সম্ভব নয়, এবং সেই জন্যই এর বিকল্প আমাদের অবশ্যই খুঁজতে হবে। কারণ প্লাস্টিক এমন একটা জিনিস, যে একটা ম্যাটেরিয়াল, যে এত যুগোপযোগী ম্যাটেরিয়াল, যেটা মানুষের এত চাহিদার তুলনায় সে সমস্ত কিছুই মিট করতে পারে। বিভিন্ন রূপে সে তৈরি করা যায়, বারে বারে তৈরি করা যায়, কিন্তু এর যে খারাপ দিকটা এখন মানুষ এতদিন পরে এটাকে উপস্থাপন করছে, এখনই যদি এটাকে বন্ধ না করা হয় তাহলে কিন্তু এই প্লাস্টিক এর যে চক্রটা, এটা আমাদের দেশে এই হবে। কিন্তু এখানে আমি একটু উল্লেখ করতে চাচ্ছি, সেটি হলো যে বাজারে আজকাল বায়োডিগ্রেডেবল প্লাস্টিক নামে কিছু জিনিস পাওয়া যাচ্ছে, যেটা স্টার্চ বেসড অথবা আপনার খাবার জিনিস থেকে তৈরি করা হয়, ভুট্টার গম আটা থেকে তৈরি করা হয়। আমরা আসবো আপনার কাছে। আমরা পরিবেশ, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের একটি গবেষণার রিপোর্ট দেখছিলাম। সেখানে তারা সুন্দরবনের উপরে একটা রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে দেখিয়েছে সুন্দরবনের প্রতি লিটার পানিতে গড়ে 2টি মাইক্রোপ্লাস্টিক এবং প্রতি কেজি মাটিতে গড়ে 774টি মাইক্রোপ্লাস্টিক রয়েছে। আমি একটু আপনার কাছে আসতে চাই জনাব আলমগীর কবির, যে আপনারা আসলে এই যে স্যার যেটি বলছিলেন যে এটি কমিয়ে আনার জন্যে আমরা একটা সময় দেখতাম ছোটবেলায় যে বাজারের ব্যাগ, রিইউজেবল ব্যাগ ব্যবহার করা, মানে একই ব্যাগ, পাটের ব্যাগ, কাপড়ের ব্যাগ, ছোটবেলায় আমরা দেখেছি সয়াবিন তেল আনার জন্য, দুধ আনার জন্য আমরা জগ নিয়ে অথবা কাচের বোতল নিয়ে বাজারে হাটে যাওয়া। তারপরে আমরা এর প্লাস্টিকের বিকল্প ব্যবহার হিসেবে ওই যে লাউয়ের খোসা, আমাদের গা পরিষ্কার করার জন্য ওটাকে বলে কি যেন, ধুন্দলের ওটার খোসা দিয়ে গা পরিষ্কার করতো, তারপরে হাড়ি পাতিল পরিষ্কার করতো। সেই জায়গাটায় এটা কি আসলে খুব মানে আধুনিক যুগ হওয়ার কারণে ওখান থেকে মানুষ সরে আসছে, নাকি জাস্ট ওটাকে ফিরিয়ে আনা সম্ভব না? ধন্যবাদ। স্যার যেটা হলো বললেন যে প্লাস্টিক যে ক্ষতিকারক, সেটা আমরা পরিবেশ আন্দোলন, আমরা কিন্তু 2002 সালে পরিবেশ আন্দোলন, বেলা এবং কয়েকটা এনজিও সব সিভিল সোসাইটি কিন্তু আমরা এই প্লাস্টিকের বিরুদ্ধে আন্দোলন করি। ফলে 2095 সালে, যেটা 2002 সালের সংশোধিত আইনে প্লাস্টিক কিন্তু নিষিদ্ধ করে, ক্ষতিকারক বিধায় তো নিষিদ্ধ কিন্তু হচ্ছিল করে। তারপরে কিন্তু আমরা যেটা হলো স্যার বললেন যে অল্টারনেটিভ, হ্যাঁ, প্লাস্টিকের ইউজ করা যাবে না, পাটকে হচ্ছিল প্রমোট করতে হবে, পাটকে এই জায়গাটা নিয়ে আসতে হবে, সেই জায়গাটা কিন্তু আমরা আরও যেতে পারলাম না। পাটের বিকল্প হচ্ছে, পলিথিনের বিকল্পের কথা আমরা বলতেছি, কিন্তু আমরা পাট কলগুলো বন্ধ করে দিচ্ছি। আমরা যখন আন্তঃমন্ত্রণালয় মিটিংগুলোতে আমরা হচ্ছিল যাই, যখন আমরা হচ্ছিল কথা বলি, তখন ব্যবসায়িকরা থাকে, তখন ব্যবসায়িকদের ভয়ে আসলে কথা বলা যায় না। আমি একটা মিটিংয়ে গেছি, ব্যবসায়িকরা আমরা তেড়ে আসতেছে, হ্যাঁ পরিবেশবাদীরা আপনারা হচ্ছিল উন্নয়নের বিপক্ষে, আপনারা এত শ্রমিক এত কোথায় যাবে তাহলে? তখন আমার প্রশ্ন ছিল যে আপনারা তাহলে হচ্ছিল খুলনার যে হলো 5টি পাটকল আপনারা বন্ধ করে দিলেন, সেখানে তো 18,000 শ্রমিকের ভাত আপনারা হলো পেটে লাথি মারলেন। আদমজি জুট মিল আপনারা হচ্ছিল বন্ধ করে দিলেন, সেখানে প্রায় 25 থেকে 30,000 শ্রমিক আপনারা হচ্ছিল দিলাম। তাহলে এই শ্রমিকগুলো কোথায় যাচ্ছে? প্রত্যেক বছর যে প্লাস্টিকের কারণে আমার যে ক্ষতির কারণ হচ্ছে সব দিক থেকে, পরিবেশগত, স্বাস্থ্য, অর্থনৈতিকভাবে, সেই জায়গাটা যদি সরকারের ইনিশিয়েটিভ না, তাহলে ওই শ্রমিকদেরকে আমরা হলো নিতে পারি। আপনি যে জায়গাটায় বললেন যে ফিরে যাওয়ার কথা, ফিরে যাওয়া ছাড়া আমাদের আসলে হচ্ছিল উপায় নাই। স্যার যেটা হচ্ছিল বললেন, আপনি দেখলেন কতগুলো ঘটনা, কতগুলো ক্ষতি প্লাস্টিক আমাদের হচ্ছিল করতেছে।
কিন্তু আমরা টনক নড়তেছে না। আমরা এখন বলতেছি এই ভোগবাদী এবং পুঁজিবাদী মানুষের অর্থ লিপ্সার কাছে আমাদের বিবেক, আমাদের ভালোবাসা, আমাদের প্রকৃতি, আমাদের জনজীবন সব আজকে জিম্মি হয়ে পড়ে আছে। অর্থাৎ আপনার একটা হলো ভোগবাদী সমাজ ব্যবস্থায় পুঁজিবাদীর চক্রের মধ্যে আমরা আমাদের সব কিছুকে জিম্মি করে রেখে দিয়েছি। সেই জায়গা থেকে যদি আমরা ফিরতে চাই, আমি যদি পরিবেশকে বাঁচাতে চাই, প্রকৃতিকে বাঁচাতে চাই, আমি যদি সুস্থ সুন্দরভাবে এই পৃথিবীতে বসবাস করতে চাই, অবশ্যই অল্টারনেটিভ আমাদেরকে যেতে হবে। সেই পুরাতন জায়গায় যদি গিয়ে যদি আমি আরও বেশি দিন বাঁচতে পারি, তাহলে আমাকে যেতে হবে। কারণ এই পলিথিন এবং প্লাস্টিকের আমরা গবেষণায় আমরা বাবা দেখাচ্ছি 6 থেকে 7 বছর মানুষের জীবনের আয়ুটা কমে যাচ্ছে। বায়ু দূষণের ফলে এই জায়গাটায় আমরা চলে আসতেছি। আচ্ছা জনাব গহর নাঈম ওয়ারা, আপনার কাছে আসতে চাই। আপনি এই বিষয় নিয়ে গবেষণা করে থাকেন, লেখালেখি করে থাকেন পরিবেশের বিভিন্ন বিষয় নিয়ে। আপনার কি এই প্লাস্টিকের ব্যবহার, বিশেষ করে ওয়ান টাইম ইউজেবল যে প্লাস্টিক, আমাদের সরকারই তো বন্ধ করতে পারে না। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রোগ্রামে যখন যাই আমরা, সেখানেই তো এটা আনুষ্ঠানিকভাবে বন্ধ না। তো মানুষ কিভাবে উৎসাহিত হবে? আপনাকে কি কোনো বিষয় আপনাকে উদ্বিগ্ন করে তোলে যে আমরা শেষের দিকে পৃথিবী, এরকম কি কোনো ভাবনা আসে মাথার মধ্যে? না, আমরা পারছি না এটা ঠিক না, আসলে আমরা চাচ্ছি না। যদি আমরা চাই, যদি আমাদের নিয়ত থাকে, এটা কোনো ব্যাপার না বন্ধ করা। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, এখন পৃথিবীর অনেক দেশে তারা করেছে। এখন আমি বাজারে যখন যাচ্ছি তখন কিন্তু আমি পণ্যের দাম দর করছি, কিন্তু তারপরে আমি দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে তোমার কাছে পলিথিন আছে নাকি। পলিথিন না থাকলে সে 2 পয়সা কমে দিলে আমি তার কাছে নিব না। জি, এটা আমার একটা সুবিধার দিকে যাচ্ছে। এখন অনেক জায়গায় করেছে দোকানে, যেখানে আপনি যদি শপিং মলে যান তাহলে পলিথিনের জন্য আপনাকে আলাদা করে পে করতে হবে, ফ্রি না। জি, সেজন্য অনেকে নিজের ঝোলাটা নিয়ে যাচ্ছে। রাইট। এটা আপনি দেখেছেন অনেক জায়গায়, এটা প্র্যাকটিস হয়েছে। তো এই ধরনের কিছু ব্যবস্থাপনার দিকে আমাদের যেতে হবে। যেমন ধরেন যেতে হবে কেন, এই কথা তো আরো 15 বছর আগে আমরা যখন না, না, তত্ত্বাবধায়ক সরকারের আমরা সময় বলছি দেখেছি, বন্ধ- আমরা ব্যাপক পরিমাণে অভিযান দেখেছি যে না, প্লাস্টিক উৎপাদন বন্ধে। সেই জায়গায় কি আমরা আবার প্লাস্টিক উৎপাদন বন্ধ করেছি, কিন্তু এই ব্যবস্থাপনাগুলোকে যুক্ত করিনি। আমাদের প্রত্যেক শপিং মলে যদি আজকেই একটা বলা যায় যে তোমাকে এটা করতে হবে, তুমি এটা বাধ্য না হলে দোকান বন্ধ করে দেবো, আমার আইনটা ওইভাবে প্রয়োগ করতে হবে। আমরা যদি মুখে মুখে বলি এটা খুব খারাপ জিনিস, এটা আর ব্যবহার করি না, কিন্তু আমার কমফোর্ট যেটা আছে সেটা আমি করবই। যেমন ধরেন যে কোনো আপনি মিটিংয়ে যান, সরকারি বেসরকারি যে কোনো মিটিংয়ে যান, যদি 20 জন লোক থাকে, 20টা ছোট ছোট বোতলে পানি দিচ্ছেন, বোতলের মুখটা খুলে সে পানিটা সবটুকু খায় না, অল্প একটু খায়, পুরো বোতলটা নষ্ট, পুরো পানিটাও নষ্ট। জি, আপনি জাস্ট পাশের দেশে যান, সেখানে যত বড় মিটিংই হোক, কোনো ছোট বোতল পাশের কেউ, দেশ বলতে এই ভারতে যান, ভারত না তাদের নাম ইন্ডিয়াতে যান, কোনো মিটিংয়ে তারা এগুলো করবে না। একটা বড় বোতলে এক জায়গায় আছে, আপনি গিয়ে গ্লাস করে পানি খাবেন, এটা হলো নিয়ম। এটা আমরা কেন করছি না? আমাদের ফুটানিটা অনেক বড় হয়েছে। না, আমি ভারতের কোনো মিটিংয়ে জয়েন করার সুযোগ হয় নাই, কিন্তু আমি ভারতের একটা প্রভিন্স হচ্ছে সিকিম, সেখানে যখন আমরা ঘুরতে গেছি তখন আমাদের প্রত্যেকটা বাস তল্লাশি করা হচ্ছে ওই স্টেটে ঢোকার সময়, কোনো প্লাস্টিক ভেতরে নিয়ে যাওয়া যাবে না। এবং আমি দেখলাম যে বিশাল স্তূপ পড়ে গেছে, তাদের গাড়ি থেকে সব খুলে খুলে ফেলে দিতে আমরা বাধ্য যদি হচ্ছে। শুধু এটা যদি সুন্দরবনের জন্য করি, সুন্দরবনে প্রতি বছর হাজার হাজার পর্যটক যাচ্ছে। এই যে আপনি বললেন সুন্দরবনের ভিতরে প্লাস্টিকের কণা পাওয়া যাচ্ছে, তার কারণ তো আমরাই। মাছেরা তো নিয়ে আসে নাই, গাছগুলো তো নিয়ে আসে নাই। আমরা যখন পর্যটনে দেখতে যাচ্ছি, প্রত্যেকের হাতে প্লাস্টিক ব্যাগ। আমরা একবার ঠিক করেছিলাম যে আমরা 2টা দলকে পেছন থেকে দেখব, আমরা বস্তা নিয়ে যাব, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা ছিল, তারা ওগুলো টুকাবে। আমাদের 10 মিনিট লাগে না এই বস্তাগুলো ভরতে, 20টা বস্তা ছিল, 10 মিনিট সময়ের মধ্যে ভরে গেছে। শুধু আমরা ট্র্যাকিং যারা করছে তাদেরকে ফলো করছিলাম। তো এটা বন্ধ করা যাবে না? অবশ্যই বন্ধ করা যাবে, কিন্তু এটা একদম ছোটোবেলা থেকে, স্কুল থেকে, বাড়ি থেকে শেখাতে হবে। আপনি দেখেছেন ঢাকার রাস্তায় যে কাঁচের দরজাটা খুলে দিয়ে তার ওই চকলেটের খোসা এগুলো রাস্তায় ফেলে দিচ্ছে। আপনি রাস্তায় যা ফেলবেন সেটাই নদীতে যাবে। এবং এটা যদি আগে ছোটোবেলায় আমাদের যদি একটা আরবি লেখা কিছু পাওয়া যেত, বাড়ির বড় মানুষরা বলতে এটা নদীতে গিয়ে ফেলে দেওয়া, মানে নদীতে একটা পবিত্র জিনিস। এখন আমার ম্যাজিস্ট্রেটরা যদি কোনো ভেজাল জিনিস পায়, সেটা নদীর মধ্যে ফেলে। এই বুদ্ধিটা মাথার মধ্যে নেই যে নদী একটা পবিত্র জায়গা। এখানে আপনি কোরআন শরীফের মধ্যে যত জায়গায় দেখবেন বেহেশতের বর্ণনা আছে, তত জায়গায় নদীর কথা আছে, নহরের কথা আছে। আমরা তো একটা বেহেশতের মধ্যে আছি, বাংলাদেশ একটা নহরের দেশ, এটা আমরা নষ্ট করছি।
কিন্তু এই জিনিসটা তো আমাদের বারবার বলতে হবে, এটা স্কুলে বলতে হবে, এটা বাড়িতে বলতে হবে, এটা সব জায়গায় বলতে হবে। এবং যখন আমি মিটিং করছি তখন আমার মাথায় এটা করতে হবে, যারা ইভেন্ট ম্যানেজ করে তাদেরকে বলে দিতে হবে যে তুমি প্লাস্টিক এভাবে ব্যবহার করতে পারবে না। আচ্ছা, তাহলে না এই জিনিসগুলো হবে না। এটা তো অভ্যাস শুধুমাত্র বইতে লিখলেই তো হবে না, এটা অভ্যাস প্রয়োগ করাতে করতে হয়। হবে। তার অভিভাবক এটা ব্যবহার করাতে শেখাতে হয়, শিক্ষকরা ডিরেক্টলি এটা ব্যবহার করবেন তার সামনে, তাইলে না অভ্যাসে পরিণত হবে একজন শিক্ষার্থীকে। আমরা একটু এমপি সাহেবের কাছে যাই, জনাব তানভীর শাকিল জয়, আপনার কাছে আসতে চাই। আপনি যেহেতু মন্ত্রণালয়ের একটা সংসদীয় কমিটিতে আছেন, আপনি পরিবেশ বিষয়ক কমিটিতে আছেন, একটু বলবেন যে মন্ত্রণালয়েরও যখন প্রোগ্রাম হয়, আমি বর্তমান মন্ত্রীকে একটু প্রশংসা করেই বলি, উনি যখন সংসদীয় কমিটির সভাপতি ছিলেন এর আগের দফায়, তখন উনি পরিবেশ অধিদপ্তরের, বন অধিদপ্তরের, বিএফআইডিসি, তারপরে হচ্ছে বন শিল্প উন্নয়ন কর্পোরেশন এবং ওনাদের গবেষণা প্রতিষ্ঠান একটা আছে, সব জায়গায় প্রত্যেকটা প্রোগ্রামে উনি বাধ্যতামূলক কাচের বোতল ব্যবহার করতে বাধ্য হয়েছিলেন। এবং আমি নিজে দেখেছি সেই প্রোগ্রামে যে উনি আসবেন দেখে মন্ত্রণালয়গুলো সবার সামনে এটা ব্যবহার করতেন। আপনারা কি এই ধরনের কোনো অনুরোধ করতে পারেন না যে প্রত্যেকটা মন্ত্রণালয় বাধ্যতামূলকভাবে তাদের কোনো প্রোগ্রামে কোনো প্লাস্টিক ব্যবহার করতে পারবে না? জি, আপনাকে ধন্যবাদ। সম্মানিত সকল আলোচক এবং সকল দর্শককে শুভেচ্ছা। আসলে প্লাস্টিক তো আমাদের শুধু পরিবেশ একটি বিষয় নয়, সারা লাইফস্টাইলের জন্য একটি বিপজ্জনক বস্তু। এবং প্লাস্টিক ব্যবহার তো আমাদের শুধু পরিবেশের বিষয় নয়, আমাদের নিজেদের যে শরীর, সেই শরীরকেও আসলে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে, এগুলো আমরা সবই জানি। এখন আপনি যে কথাটি বললেন যে হ্যাঁ, আমাদের জলবায়ু এবং পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়, বিশেষ করে বর্তমান মন্ত্রী মহোদয়, তিনি সচেতন ভাবে আমরা সকল সময় যে প্লাস্টিকের বোতল বিশেষ করে এগুলো যেন অ্যাভয়েড করা যায় সেই চেষ্টা করেছি। এখন অন্যান্য মন্ত্রণালয়গুলোকে কিন্তু আহ্বান জানানো হয়েছে, কিন্তু এটি কিন্তু আসলে একদম, যেহেতু একটি মন্ত্রণালয় থেকে কিন্তু অন্য মন্ত্রণালয়গুলোকে বাধ্য করা যায় না যে আপনারা এটি ব্যবহার করবেনই না। এটি একদম সরকারি সিদ্ধান্ত হতে হয়, যে সামগ্রিক সরকারি সিদ্ধান্ত যে প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ হবে। আপনার তো এখানে অবশ্যই খেয়াল আছে যে বাংলাদেশে কিন্তু প্লাস্টিকের ব্যবহারকে কোনো সময় কিছু বলছিলেন? না, বলছিলাম যে এই ক্ষেত্রে আপনারা কি কোনো উদ্যোগ নিতে পারেন না? আপনারা কমিটিতে আসলে সুপারিশ করা ছাড়া আপনাদের আসলে ওইভাবে কোনো থাকে না, আপনারা করতে পারেন না যে কোনো আনুষ্ঠানিক কোনো প্রোগ্রাম, সরকারি কিংবা বেসরকারি কোনো প্রোগ্রাম, কোনো সভা, সেমিনারে প্রকাশ্যে ওয়ান টাইম ইউজেবল কোনো প্লাস্টিকের বোতল ব্যবহার করা যাবে না, এই ধরনের কোনো আইন আপনারা উত্থাপন করতে পারেন না, প্রস্তাব করতে পারেন না? জি, আমরা কিন্তু এগুলো সুপারিশ করেছি এবং এটি প্রস্তাব আকারে, যেহেতু এবার বর্তমান সাবেক যিনি সভাপতি ছিলেন জনাব সাবের হোসেন চৌধুরী, তিনি এবার আমাদের মাননীয় মন্ত্রী হয়েছেন, সুতরাং আমরা এরকম প্রস্তাব অবশ্যই অচিরেই আনবো। এটি আমাদের একটি সিদ্ধান্ত রয়েছে যে এই প্লাস্টিকের ব্যবহার শুধু এই যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ক্ষেত্রে নয়, সর্বক্ষেত্রে, বিশেষ করে এখানে যে কথাগুলো আসলো, আপনি যেমন সিকিমের একটি চমৎকার উদাহরণ দিলেন, সেরকম সুন্দরবন, আমরা জানি যে সেন্ট মার্টিনের কি পরিমাণ ক্ষতি হচ্ছে শুধুমাত্র প্লাস্টিকের ব্যবহারের জন্য। তো সেই বিষয়গুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহার একদম যথাসম্ভব হ্রাস করার জন্য যতটুকু প্রয়াস নেওয়া সম্ভব সেটি কিন্তু আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবশ্যই নেব এবং এটি নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আমরা রয়েছি। এখানে আরেকটি বিষয় আমি অ্যাড করতে চাই যে এখানে কিন্তু আমার কাছে যেটি মনে হয় যে প্লাস্টিককে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে সেই বিষয়টিকে সাস্টেনেবল করার মতো প্রেক্ষাপট বাংলাদেশে শুধু নয়, আমি মনে করি যে সমগ্র বিশ্বে সেভাবে রয়েছে বলে কিন্তু আমি মনে করি না। প্রথম বিষয় হলো আমাদের বিভিন্নভাবে এটাকে বাধাগ্রস্ত করতে হবে। যেমন এখানে কথা আসলো যে আমরা যখন সত্যিকার অর্থেই এখন, বিশেষ করে আমরা যখন বিভিন্ন দেশে যাই, আমরা কিন্তু দেখি যে আপনি যখন শপিং করবেন বা কিছু কিনবেন, প্লাস্টিক ব্যাগের জন্য আপনাকে একটি আলাদা চার্জ করতে হবে। তো এই বিষয়গুলো আমাদের চালু করা প্রয়োজন। আমাদের রিসাইক্লিং যে সিস্টেমটি আছে, যেমন আমরা আজকে প্লাস্টিক ব্যাগের কথা বলছি, কিন্তু আপনি দেখুন আজকে বিশ্বের অধিকাংশ উন্নত রাষ্ট্রেও কিন্তু এখনো আপনি যে কোনো দোকানে যান, সেখানে প্লাস্টিকের ব্যাগই কিন্তু ব্যবহার করা হয়। খুবই কম জায়গায় আমি দেখেছি যে কাগজের ব্যাগ, পাটের ব্যাগ তো আমি কোথাওই বাইরে দেখি নাই, বা অন্য কোনো সাবস্টিটিউট কিন্তু সেভাবে ব্যবহার করা হচ্ছে না, কারণ তারা সেভাবে সাস্টেন করতে পারেনি। কিন্তু একটি বিষয় আছে যেখানে তাদের রিসাইক্লিং যে
বিষয়টি আছে, পদ্ধতি আছে, যে সিস্টেম আছে, বা আপনি সচেতনতার কথা বলছেন যে ওখানে যেভাবে মানুষ রিসাইকেল করার জন্য একটি নির্দিষ্ট রিসাইক্লিং বিনে তাদের সকল প্লাস্টিকজাত দ্রব্য ফেলে, তার ফলে যেটি হচ্ছে যে প্লাস্টিকের মানে যে কন্টিনিউয়াস ব্যবহার সেটি কমে যাচ্ছে, কারণ রিসাইক্লিং এর মধ্য দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহারকে অনুৎসাহিত যেখানে যেখানে করা যায় নিরুৎসাহিত সেটি কিন্তু করা হচ্ছে। আমার মনে হয় যে আমরা শুধুমাত্র আইন করা বা বলে দেওয়া যে প্লাস্টিক একবারে নিষিদ্ধ হয়ে যাবে, এটি কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক সামগ্রিক প্রেক্ষাপটে আইন করা যেতে পারে, কিন্তু এটি সামগ্রিকভাবে আমি মনে করি যে খুব ফলপ্রসূভাবে সম্পূর্ণভাবে আমরা এটি প্রয়োগের দিকে আসলে যেতে তবে পারবো। সরকারের যে কমিটমেন্ট, সেখানে তারা বলেছে 26 সালের মধ্যে সেটা কমিয়ে আনা এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক 90% কমিয়ে আনা 26 সালের মধ্যে। সেই জায়গায় আসলে কতটা কি করতে পারলো, সেই কমিটমেন্টটা কতটা রক্ষা করা সম্ভব হলো, সেটা নিয়ে আমরা শুনবো। আমরা যেভাবে আমরা আবার আসবো, আমাদের একটা ছোট্ট বিরতির সময় আছে দর্শক, ছোট্ট বিরতির পর এই আলোচনায় আবার ফিরবো। ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ দেখছেন আপনারা চ্যানেল 24 এর পর্দায়। আমরা আজকে আলোচনা করছিলাম পৃথিবী দিবস। আজকে পরিবেশের যে পরিস্থিতি, আপনারা জানেন যে গত 3 দিনের পর আজকে নতুন করে আরও একবার হিট অ্যালার্ট জারি করা হয়েছে। পরিস্থিতি মোটামুটি ভয়াবহ। যশোরে 40.6 ডিগ্রি সেলসিয়াস ছিল। এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে চাই। তার আগে যে বিষয়টি ছিলাম আমরা আলোচনায়, যে প্লাস্টিকের কোনো বিকল্প নাই। স্যার, আপনার কাছ থেকে একটু শুনতে চাই এই বিষয়টা নিয়ে। ডক্টর মোবারক আহমেদ খান, আপনি পাট নিয়ে বাংলাদেশকে অন্য একটা জায়গায়, অন্য একটা পরিচিতি দিয়েছেন। পাট নিয়ে আপনার অনেক কাজ। এখনো কি প্লাস্টিকের বিকল্প পৃথিবীতে কোনো কিছু তৈরি হয় নাই? প্লাস্টিকের বিকল্প তৈরি হয়েছে, হয়নি তা না, কিন্তু সেটা প্লাস্টিক বাদ দিয়ে পারেনি। প্লাস্টিককে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক করা হয়েছে। বা আমাদের যে আমি বলতেছিলাম যে খাবারের জিনিস, গম, আটার থেকে, সমুদ্রের শ্যাওলার থেকে, বিভিন্ন প্ল্যান্ট বেসড, কিন্তু তারা সবাই এর মধ্যে অন্য প্লাস্টিক মিশিয়ে এটা 10% 15% যাই থাকুক না কেন, সেটাকে তারা নাম দিয়েছে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক্স, হুইচ ইজ মোর ডেঞ্জারাস দ্যান প্লাস্টিক ইটসেলফ। কারণ এই যে 10% 15% বায়োডিগ্রেডেবল প্লাস্টিক যেটা এরা মিশায়, সেটা হলো ইজিলি মাটিতে ডিকম্পোজ করে। মাটিতে ডিকম্পোজ করে, যেটা আমরা খুব তাড়াতাড়ি এটাকে চোখে দেখি না, মনে হয় যেন এটা মিশে গেছে, কিন্তু ইট প্রডিউস যে মাইক্রোপ্লাস্টিক, ন্যানোপ্লাস্টিক নিয়ে আজকে কথা হচ্ছে, সেইটা খুব দ্রুত এরা এটাকে প্রডিউস করে। আপনি জানেন গত 28শে মার্চ ইন্ডিয়াতে নতুন ডেফিনেশন তৈরি হয়েছে এই প্লাস্টিক পণ্যের উপরে, যেটাকে বায়োডিগ্রেডেবল প্লাস্টিককেও তারা ব্যান করেছে। তারা বলছে যে এমন একটা পণ্য হতে হবে যেটা যে কোনো জায়গায় ফেলে দিলে পচে যাবে, তার কোনো নির্দিষ্ট জায়গা লাগবে না, যে এই মিডিয়ার মধ্যে এটাকে পচতে হবে বা এটা পানিতে গলে যাবে, এবং এটা প্ল্যান্ট অরিজিন হতে হবে। সেই দিক থেকে কিন্তু আমরা বাংলাদেশ থেকে, আমরা যেটা পাট থেকে সোনালী ব্যাগ নামে যে জিনিসটি তৈরি করেছি, সেইটি একমাত্র যে জিনিসটির মধ্যে কোনো রকম প্লাস্টিক নাই। এটা ইট লুকস লাইক প্লাস্টিক্স বাট উইদাউট প্লাস্টিক্স। এই জিনিসটি আমাদের বর্তমানে পৃথিবীর কোনো দেশ আছে কিনা আমি জানি না, কিন্তু এই সেলুলোজ বেসড এই প্লাস্টিকটা সেটি এখন পর্যন্ত, এটি তো আপনি যেটি বলছেন সেটি তো আরো বেশ আগের কথা, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না সালটা, কিন্তু এখন পর্যন্ত সেটি অতটা পপুলার হলো না কেন? এখানে সরকারি সহায়তা বা বেসরকারি উদ্যোগ কোনো কিছুই কি আপনার কাছে পর্যন্ত আসে নাই? না, এসেছে, সরকারি সহায়তা এসেছে, তাহলে আমি এত দূর আসতে পারতাম না। কারণ এই জিনিসটির জন্ম একদম গ্রাউন্ড ব্রেকিং একটি ইনোভেশন, যেটা পৃথিবীতে কোনোদিন ছিল না, সেই জিনিসটি তৈরি হয়েছে। এই জন্যে এই জিনিসটির কোনো তৈরির কোনো মেশিনপত্র কোনো দেশে কোথাও কেউ তৈরি করে রাখেনি। আমাদের জিনিসটা তৈরির সাথে সাথে এই মেশিনপত্র আমাদের বড় চ্যালেঞ্জ ছিল মেশিনগুলি তৈরি করার জন্য। সেই মেশিনগুলো আমরা তৈরি
পাইলট স্কেলে আমরা কিন্তু তৈরি করেছি। এটা সময় লেগেছে, মাঝখানে 2টি বছর আমাদের, আরেকটি বছর করোনায় আমাদের অনেকটা পিছিয়ে দিচ্ছে সারা ওয়ার্ল্ডকে। এখানেও আমাদের সেই জিনিসটা রয়েছে। এখানে এখন আমরা যে পর্যায়ে আসছি সেই পর্যায়ে কিন্তু এটাকে এখনই ইমিডিয়েটলি কমার্শিয়ালাইজেশনে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তো এই জন্য ইউরোপের দেশগুলো তারা প্লাস্টিক ব্যবহার বারবার বন্ধ করার কথা বলেছে। তারা কি কোনো সময়, ইউরোপের দেশ, আপনার জাপান, তারা পরিবেশ নিয়ে যারা সবচেয়ে বেশি উদ্বিগ্ন, তারা কি কোনো সময় আগ্রহ প্রকাশ করেছে, কেউ আপনার সাথে যোগাযোগ করেছে? প্রত্যেকটা দেশ, জাপান থেকে, ইউরোপ থেকে, ইউরোপিয়ান কমোডিটি, ইউএসএ, কানাডার, আমাদের সমস্ত রাষ্ট্রদূতদের মাঝখানে আমাদের এগুলি দেওয়া হয়েছে এবং তাদের সাথে যোগাযোগ হয়েছে। এবং তাদের এতটাই ডিমান্ড, সেই ডিমান্ডটা আমরা ফুলফিল করতে পারতেছি না। তারা হয়তো চাচ্ছে 10,000 টন, 20,000 টন এরকম, যে জিনিসটি আমরা আপাতত আমাদের সেই ক্যাপাবিলিটি নাই এখন তৈরি করার জন্য। আপনারা জেনে খুশি হবেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 100 কোটি টাকার একটা প্রজেক্টের আশ্বাস আমরা পেয়েছি। সেই টাকাটি পেলে আমরা খুব শিগগিরই আমরা এটা 10 টন প্রোডাকশনের লাইন আপ আমরা তৈরি করতে পারবো। সরকারিভাবে, বাণিজ্যিকভাবে, বেসরকারিভাবে উৎপাদনের উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়নি। আচ্ছা, বেসরকারি উদ্যোগের ব্যাপারটি হলো, আমি একটু ক্লিয়ার করে বলছি। আমাদের দেশে যারা প্লাস্টিক তৈরি করেন বা প্লাস্টিক বেশি ব্যবহার করছেন যারা শিল্পক্ষেত্রে, তারা সবাই কিন্তু সোনালী ব্যাগ নিয়ে আগ্রহ প্রকাশ করেছে, কেউ না করেনি। কিন্তু এখানে যেহেতু এইটার চ্যালেঞ্জটা হলো এই মেশিনারিজ, যে এটা নতুন, তারা সবারই কিন্তু নির্দিষ্ট একটা সেট আপ আছে, যেটা প্লাস্টিক বোতল বলেন, প্লাস্টিক শপিং ব্যাগ বলেন, প্লাস্টিকের অন্যান্য জিনিস, যত রকম সিঙ্গেল ইউজ প্লাস্টিক্স আছে, তারা এখানে নিজস্ব মেশিন সেট আপ করে বসে আছে। কিন্তু আমাদের এই জিনিসটি যারা নিবে তাদেরকে কিন্তু নতুন করে মেশিন সেট আপ করতে হবে। এই জায়গাটি তাদের একটা চ্যালেঞ্জ আছে, তারা এটা নিতে একটু অনীহা প্রকাশ করছে, নতুন করে টাকা দিবে এই জন্য আর কি, এটা তাদের অনীহা। তবে যেহেতু প্লাস্টিক পলিউশন নিয়ে অনেক কথা আমরা জানি, এখানে অনেক কথা বলছে, আমরা পূর্বের অবস্থায় ফিরে যাব কিনা, এখানে আসবো কিনা, সেগুলো একটা জিনিস আপনারা মনে করবেন, টেকনোলজি ক্যানট গো বিয়ন্ড, ইট ইজ অলওয়েজ গো ফরওয়ার্ড। এই প্লাস্টিক যেটা তৈরি হয়েছে, এই প্লাস্টিকের মতোই আমাদের জিনিস একটা তৈরি করতে হবে একই রকম। আমি কিন্তু আর পাটের থলেটা নিয়ে আমি আর বাজারে যাব না, ওই বাঁশের খালই নিয়ে আমি কিন্তু আর বাজারে যাব না, যতই বলি না কেন, এটা হবে না। ওই দুধ কেনার জন্য জগ নিয়ে আর আমি যাব না, কিন্তু আমাকে এমন বিকল্প বের করতে হবে যেটি প্লাস্টিকের মতো দেখতে, অত প্লাস্টিকের বিকল্প যেখানে প্লাস্টিক নাই। এবং সেই জিনিসটি একমাত্র সোনালী ব্যাগ, যেটা পাটের থেকে আমাদের তৈরি হয়েছে, এটা আমরা মনে করতে পারি যে এটা এখন পর্যন্ত এটা প্লাস্টিকের অল্টারনেটিভ হতে পারে। এটাকে আমাদের সবার মাধ্যমে, আপনাদের মাধ্যমে এটাকে অ্যাওয়ারনেস করে মানুষের দৌড় ঘোরায় এর ভালো দিকটা তুলে ধরতে হবে। এবং এতটাই ডিমান্ড দেশ বিদেশের, এটা আপনার আমি মানে বলতে পারবো না যে কতটা ডিমান্ড আছে। এই খবর যখন আমরা শুনলাম, আমরা তখনই ভেবেছিলাম যে এটা একটা বিস্ফোরণ ঘটবে সারা পৃথিবীতে। যে স্যার, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি একটি কথা বলে শেষ করব, সেটি হলো একটা স্লোগান আমার আছে, প্লাস্টিক পলিউশন, সোনালী ব্যাগ ইজ দ্য সলিউশন। এই স্লোগানটা সবার মাঝে ছড়িয়ে দেন, তাহলে দেখবেন যে আমরা পাটের সমৃদ্ধ হবে আমার দেশ। প্লাস্টিক পলিউশন সারা বিশ্ব আমরা প্লাস্টিক থেকে রেহাই দিতে পারবো বলে আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাদেরকে। জি, আপনার প্রচেষ্টা সফল হোক। অনেক ধন্যবাদ স্যার এত রাতে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা শুনছিলাম ডক্টর গওহর নঈম ওয়ারা, যদি মানে কিছু যুক্ত করতে চান, আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। একটা হলো যে আমরা অনেকেই জানি না যে আমরা কোন কোন ব্যবহার্য জিনিসের মাধ্যমে প্লাস্টিক গ্রহণ করছি। যেমন ধরেন আপনার ডিটারজেন্ট পাউডার, এটা কয়জন মানুষ জানে যে সেখানে প্লাস্টিক কণা আছে? কজন আমরা জানি যে আমরা যে চায়ের ব্যাগ যেটা ভিজিয়ে খাচ্ছি, ডিটারজেন্ট পাউডার দিয়ে কাপড় ধুলে কি অসুবিধা? ওই যে মাইক্রো প্লাস্টিক আছে, এটা তো পানিতে যাচ্ছে, সেই পানি তো মাছ খাচ্ছে, আবার মাছ আমাদের কাছে ফেরত আসছে। এইভাবে নানানভাবে জিনিসটা পলিউশন করছে। আমার যে চা খাচ্ছি, চায়ের যে ব্যাগ তৈরি হচ্ছে, ওই ব্যাগের ভিতরেও মাইক্রোপ্লাস্টিক আছে। এগুলো ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে যে এটা শরীরের জন্য খারাপ, আপনার এটা দরকার নাই, আপনি অন্যভাবে করেন, তখন মানুষের ভেতরে একটা সচেতনতা আসবে। আরেকটা যেটা নিয়ে আমরা অনেকদিন, আমাদের সব ভালো ভালো গবেষণাগুলো একটা সময় গিয়ে মাঠে মারা যায়।
তার কারণ ব্যাপকভাবে উদ্যোগ নিয়ে কাজটা করা। গবেষকদের কাজ হচ্ছে একটা জিনিস তৈরি করা, কিন্তু যারা ইনভেস্ট করবে, যারা ব্যবসায়ী, তাদেরকেও এগিয়ে আসতে হবে। ধরুন আমাদের এই কতগুলো শয়ে শয়ে পাটকল বন্ধ হয়ে গেছে। আমাদের টাকা দিয়ে যদি এই পাটকলগুলোকে আমরা রিনোভেট করতাম, এইভাবে যদি মেশিনগুলো ওখানে বসাতাম, এত যদি পৃথিবীতে ডিমান্ড থাকে, তাহলে তো এটা তো একটা তুলির মাধ্যমে হওয়া সম্ভব, যদি আমরা ইচ্ছা করি, নিয়তটা আছে কিনা। এবং যদি ব্যবসায়ীরা দেখে এখানে লাভ আছে, তারা ঝাঁপায় আসবে। এদেশের ব্যবসায়ী হোক, বাইরের ব্যবসায়ী হোক, তারা আসবে। কিন্তু আমাদের ওই ইনভেস্টমেন্ট, খুব ইনভেস্টার ফ্রেন্ডলি কোনো সিস্টেম এখনও গড়ে ওঠে নাই, যেটা করা দরকার, যে এই কাজটা করলে আমরা এটা হব। এবং তাদের কাছে যদি ইনফরমেশন যায়, টেকনোলজি তো ওনারা তৈরি করেছেন, এটা কেন রিপ্লিকেট করা যাবে না? আমাদের জায়গা আছে, মেশিনটায় বসাতে হবে। এটা কিন্তু যমুনা ব্রিজের মতন বা পদ্মা ব্রিজের মতন এত সময় লাগার কথা না। এটা ইচ্ছা করলে করা যায়, কিন্তু আমাদের নিয়তটা থাকতে হবে। নিয়তে একটু গলদ মনে হয়। হ্যাঁ, অবশ্যই। বা অনীহা। ওই যে বললেন যে ব্যবসায়ীরা তাদের চিরাচরিত ইয়ে থেকে বেরিয়ে আসতে চাচ্ছে না, তাদের যে মেশিন আছে সেটাতেই তো ভালো ব্যবসা হচ্ছে, তো এটাই করি। বাধা কোথায়? এবং বেশিরভাগ আইন আছে কিন্তু তার প্রয়োগ নাই, বাধা কোথায়? বেশিরভাগ ব্যবসায়ী, ঢাকা শহরবাসী যেমন ঢাকাকে ওন করে না, বেশিরভাগ ব্যবসায়ী দেশটাকে ওন করে না। তারা মনে করে আমি টাকা পয়সা করে কত তাড়াতাড়ি মালয়েশিয়া, কত তাড়াতাড়ি আমি দুবাই চলে যাব, সেই চিন্তা করে। কোনো ব্যবসায়ী, বড় ব্যবসায়ী ছেলে মেয়ে দেশে থাকে না। এই দেশটা তাদের না, এটা হচ্ছে আপনার সার্কাসের যে ইয়ে থাকে। কিন্তু দুবাই বা মালয়েশিয়া গিয়েও তো সে প্লাস্টিক খাচ্ছে। না, সেটা সে খাক, কিন্তু এই দেশ থেকে সে নিয়ে চলে যাবে, এই দেশটাকে তৈরি করবে না সে। এটা স্প্রিং বোর্ডের মতন, এই দেশ থেকে লাফায়, ওই যে উপরে থাকে না সার্কাসের যে রিং ধরে, এটা লাফে লাফে চট করে রিংটা ধরে যায়। ব্যবসায়ীরা এখন তাই। জনাব আলমগীর, ছোট্ট করে যদি মন্তব্য শুনি। ধন্যবাদ। সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে সাবের হোসেন চৌধুরী মন্ত্রী হওয়ার, আমি আজকে ন্যাব এক্সপোতে গিয়েছিলাম, সেখানে কোনো প্লাস্টিক আমি দেখি নাই। আমি সাধুবাদ জানাই যেটা কথাটা আপনি বললেন। এখানে জয় ভাই যে জিনিসটা আসলেন, যে একটা জিনিস যে আমি এখন সুপারিশ করার তো কিছু নাই এখানে, যে আপনি মন্ত্রণালয় থেকে কেন আপনি সুপারিশ করবেন? আপনি 2002 সালে এটাকে নিষিদ্ধ করছেন, হাইকোর্টের রায় অনুযায়ী নিষিদ্ধ। সেই নিষিদ্ধ জিনিসে আপনি আবার সুপারিশ কেন করতেছেন? ফলে আপনি ওই আইনটাকে তো প্রয়োগ করতেছেন না। তার মানে কোড অফ কন্টেন্টে তো আপনার বিরুদ্ধে আবার সরকারের বিরুদ্ধে আবার কোড অফ কন্টেন্ট হতে পারে, তাই না? আপনি নিষিদ্ধ করছেন, আইন আছে, আদালত থেকে আইন নিষিদ্ধ হবে, তাহলে আমি এটাতে সুপারিশ করার কিছু নাই, আপনাকে প্রয়োগ করতে হবে। হাইকোর্ট আপনাকে কাস্টডি দিয়েছেন, আপনি এটাকে প্রয়োগ করবেন। সরকারের যে বিভিন্ন সংস্থাগুলো আছে, সেই জায়গাটায় আমার মনে হয় সেটাও জানেন। ধরেন 2002 সালে থেকে এখানে আইন করছিল যে উৎপাদন, আমদানি, বিপণনের জন্য 10 বছরের সশ্রম কারাদণ্ড বা 10 লক্ষ জরিমানা। আপনি কয়টা করছেন? যারা বিপণন করে বিক্রি করে তাদের 6 মাসের কারাদণ্ড বা 10,000 টাকা জরিমানা। কয়টা আপনি আছেন এরকম? আমার দেখেন। আর একটা সচেতনের জায়গাতে আপনি আমি সচেতন হব, আমি এটা করব না, অল্টারনেটিভ। আমরা তো বলি নাই যে হয়তো উনি বললেন যে পার্টে হয়তো ফিরে যেতে ওই সিস্টেমটা পারবো না, কিন্তু আমরা কি বলছি? বায়োডিগ্রেডেবল। 500 বছরে পচন হবে না, আমার প্রকৃতি, পরিবেশ, আমার জমি জমা, আমার উর্বরতা সব নষ্ট হয়ে যাবে, সেটার যদি অল্টারনেটিভ থাকে তাহলে তো আমাদের সমস্যা নেই। আমরা তো অল্টারনেটিভ কথা বলতেছি। সচেতন আমরা করব স্কুলে, কলেজে, ছেলে মেয়েদেরকে। আর ব্যবসায়িকরা, যেটা গভর্নর বললাম, আপনারা ব্যবসা বিজনেস করার জন্য হাজার হাজার কোটি টাকা অর্থ ইনকাম করবেন, ব্যাংক থেকে লোন নিয়ে সেটা খেলাপি ঋণ হবেন, আবার বিদেশে আপনারা বেগম পাড়া করবেন, সেটা তো আমরা চাই। আচ্ছা, আমি ছোট্ট করে শুনি জনাব তানভীর শাকিল জয়, তিনি যেটা বললেন যে আইন আছে কিন্তু প্রয়োগ নাই, সেক্ষেত্রে তো সুপারিশের দরকার নেই। আপনারা কি এইটা নিয়ে কখনো কথা বলেছেন যে এই বিষয় নিয়ে কেন আমাদের উদ্যোগ নয় মন্ত্রণালয়ের? না, এখানে আমি যে কথাটাই বলছি, যে আমি কিন্তু বলছি না যে নতুন করে আইন করতে হবে, আমি সেটি বলিনি। আমি সুপারিশের কথাটা কেন বলেছি, কারণ আমরা 2002 সালে এই আইনটি করা হয়েছে, এটির কি বাস্তব প্রয়োগ আমরা করতে পেরেছি? এটির বাস্তব প্রয়োগ আমরা পুরোপুরি করতে পারি নাই। কারণ আমার কাছে, আমি যেটি বলি, দেখুন এখানে টকশোতে আমরা কথা বলতে পারি, কিন্তু বাস্তবতাটা কি? আজকে প্লাস্টিককে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে সেই উদ্যোগটি সফল হওয়ার মতো বাস্তবতা বাংলাদেশে তখনও ছিল না, এখনো বাংলাদেশে সেই বাস্তবতা নেই। সেটা যদি নাই থাকে তাহলে এই আইন কেন করা হয় না? এখন 2002 সালে কেন আইন করা হয়েছে সেই জবাব যদি আমার কাছে আপনি চান, সেই জবাব আমি দিতে পারবো না, ঠিক আছে? আমি 2002 সালে সংসদে ছিলাম না, বা আমার কাছে যেটি মনে হয়েছে যে সেই সময় আইনটি করা হয়েছে, কিন্তু আইনটি কিভাবে বাস্তবায়িত হবে, কিভাবে সেটির অল্টারনেটিভ তৈরি করা হবে। এখানে মুবারক স্যার যে কথাটি বললেন, যেখানে অল্টারনেটিভ বায়োডিগ্রেডেবলের ব্যাপারে
এখানেও কিন্তু ভিন্ন মত আছে যে বায়োডিগ্রেডেবলের ব্যাপারে এক শ্রেণী বলছে যে না এটি অল্টারনেটিভ, কিন্তু এটি নাকি আবার অনেকে বলছে যে এটি আসলে অল্টারনেটিভ হতে পারে না। কিন্তু বাস্তবতাটা হলো যে আপনাকে সেই অল্টারনেটিভটি কিন্তু দিতে হবে। আমরা কি জুট ব্যাগ দিয়ে সেই অল্টারনেটিভ এখনো দিতে পেরেছি? সেই সক্ষমতা কি আমাদের এখনো হয়েছে? হয়নি। আপনি আজকে বাজারের একদম আপনি বড় ব্যবসায়ীদের দোষ দিচ্ছি, ঠিক আছে, সেটি পরের কথা, কিন্তু আপনি যে ক্ষুদ্র ব্যবসায়ীটি, যে বাজারের যে মাছ আলা, যে মাংস আলা, তাকে কি আপনি জরিমানা করবেন যে তুমি প্লাস্টিকের ব্যাগে কেন বিক্রি করছো? কারণ তাকে তো আমি অল্টারনেটিভ দিতে পারছি না। আপনি একজন সাধারণ মানুষ, আপনি যে যখন কিনছেন, আপনাকে তো সেই অল্টারনেটিভ আমরা দিতে পারছি না। সেই অল্টারনেটিভের দিকে বাংলাদেশকেও যেতে হবে, বিশ্বকেও যেতে হবে। আরেকটি বিষয় আমি যেটি মনে করি যে রিসাইকেলের যে বিষয়টি, রিসাইকেলের বিষয়টিতে বাংলাদেশে তেমন কোনো অবকাঠামো সত্যিকার অর্থেই গড়ে ওঠেনি। এটিকে গড়ে তুলতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা প্লাস্টিকের একটি ভালো অল্টারনেটিভ না পাচ্ছি। এখানে আপনি কথা বলছি, আজকে আমরা বড় বড় সভা সেমিনার, আমাদের ধরেন মন্ত্রণালয়ের একটা মিটিং, সেই মিটিং এ না হয় আমরা ঠিক আছে একটা প্লাস্টিক আমরা পানির বোতলে দিলাম, কিন্তু বাংলাদেশে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মিটিং হচ্ছে, হচ্ছে, সেখানে সব জায়গায় কি তাদের সেই অ্যাফোর্ডেবিলিটি আছে যে পানির বোতলে কাচের বোতলে তারা দিতে পারবে? আমরা তো তাদেরকে অল্টারনেটিভ দিতে পারছি না। আমার কাছে যেটি মনে হচ্ছে যে অল্টারনেটিভ যতক্ষণ আমরা ভালো দিতে না পারবো, ততক্ষণ আমরা এই আইনটিকে যদি 100 বছরের সশ্রম কারাদণ্ডও দেই, তাহলে এটি আসলে বাস্তবায়িত হবে না। সুতরাং অল্টারনেটিভটি কি, সেটি আমাদের বিজ্ঞানী, পরিবেশবিদ, যারা ব্যবসার সাথে জড়িত তাদেরকেও প্রয়োজন, যারা আইন প্রণেতা আছে তাদেরকেও প্রয়োজন, সকলকে মিলে আমাদের একটি অল্টারনেটিভ বের করতে হবে এবং বাস্তবতাটা আমাদের উপলব্ধি করতে হবে যে অল্টারনেটিভের ইমপ্লিমেন্টেশনটি কিন্তু কালকে চাইলেই হবে না। আমাদের একটা রোড ম্যাপ করে যে আগামী 5 বছর 10 বছরে আমরা এইভাবে অল্টারনেটিভের দিকে যাবো। এখানে মোবারক স্যার যে কথাটি বললেন যে আমাদের জুট ব্যাগের বা এগুলোর যে চাহিদা রয়েছে, তাহলে আমরা সেটা কিভাবে দেশি হোক বিদেশি হোক প্রাইভেট সকল কিছু ইনভেস্ট করে আমরা কিভাবে সেটি শুধু বাংলাদেশের জন্য না, এটি যদি আমরা বাইরে ছড়িয়ে দিতে পারি, এটি তো আমাদের জন্য একটা বিশাল বাজার। যে বাংলাদেশ থেকে এই জুট ব্যাগ গুলো আমরা বাইরে দিয়ে আমরা দেখা গেল একসময় হয়তো আরএমজির সমান আমরা ফরেন কারেন্সি আনতে পারবো, কারণ এটা তো একটা ভালো অল্টারনেটিভ হবে। সেই বিষয়গুলোর দিকে আমাদের যেতে হবে। শুধু আইন করেছি প্লাস্টিক ব্যাগ বন্ধ হয়ে যাবে, এটি আসলে হবে না, সেটি কোনো সময় হবে বলে আমার মনে হয় না। আমি একটু বলিনি, আমরা ওই সময় পলিথিন নিষিদ্ধ করলাম, সেই সময়ের বাস্তবতা কিন্তু আমরা প্রয়োগটা করি নাই। অল্টারনেটিভটা কিন্তু হলো ওই সময়ের যারা আইন যেটা নিষিদ্ধ করার জন্য কাজ করছিল, অল্টারনেটিভ সেই সময় হলো দিয়েছিলেন। আমি সে আন্দোলনে ছিলাম, সেই সময় তো আমরা টু স্ট্রোক ইঞ্জিনটা বন্ধ করে দিলাম, অল্টারনেটিভ চলে আসছিল না। ঢাকা শহরে তো আর নেই, এটা সঙ্গে সঙ্গে তো এটা হয়ে গেছে। তার মানে কি সদ ইচ্ছাটা তো আইনের অনেক আইন আছে বাংলাদেশে, পরিবেশ আমরা অনেক আইন করছি, প্রত্যেকটা বিষয়ের আইন করছি, কিন্তু কয়টা আইন আমরা প্রয়োগ করার ক্ষেত্রে যে আমার যন্ত্রাংশগুলো আছে, রাষ্ট্রীয় যে যন্ত্রাংশ, কয়টাকে আমরা প্রয়োগ করি? আচ্ছা, এখানে আমি একটু অ্যাড করতে চাই, এখানে যে বলা হচ্ছে, দেখেন টু স্ট্রোকের উদাহরণটা দেওয়া হলো। আচ্ছা, তাহলে আমি ধরলাম যে আমরা বাংলাদেশে আমরা সব দিক থেকে পিছিয়ে আছি, তাহলে আমেরিকাতে কেন প্লাস্টিক বন্ধ হয়নি? সিঙ্গাপুরে কেন প্লাস্টিক বন্ধ হয়নি? ইন্ডিয়াতে কেন প্লাস্টিক বন্ধ হয়নি? ওই সকল দেশের তো ইনভেস্টমেন্ট, ওই সকল দেশের তো প্রযুক্তি আমাদের থেকে অনেক অনেক উন্নত। তারা কি প্লাস্টিক ব্যাগ বন্ধ করতে পেরেছে? প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে পেরেছে? সেটা কিন্তু পারেনি। তারা যেটা করেছে, ওদের যে ম্যানেজমেন্ট আছে তার ন্যূনতম 0.10% ম্যানেজমেন্ট আপনার বাংলাদেশে নাই, সেটাও তো আপনি করতে পারেন নাই। আপনি নিজে নৌকাতে ফেলে দিচ্ছেন, নদীতে ফেলে দিচ্ছেন, ড্রেনেজ সিস্টেম আমার নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে সেই সিস্টেমে তো নাই আপনার, সেটাও তো করতে পারতেছেন না। সেটাই তো আমি বলছি না, তাহলে 22 বছর, এখানে 22 বছর চলে গেল, 22 বছরে আপনার তাহলে উন্নতটা কি করলেন? 22 বছরে একদম কোন সিস্টেম হয় নাই। তাহলে সিস্টেম কেমনে হলো? সেই জায়গায় আমরা খুলনা ইউনিভার্সিটির যে রিপোর্টটা দেখলাম, খুলনা ইউনিভার্সিটির যে রিপোর্টটা দেখলাম, সেইখানে ব্যাপারটা যদি এরকম হইতো যে হ্যাঁ সুন্দরবনের মধ্যে সুন্দরবনটাকেও আমরা প্রোটেক্ট করতে পারছি, বাংলাদেশে এতগুলো প্রোটেক্টেড এরিয়া আছে ফরেস্ট ডিপার্টমেন্টের, আমরা সেই জায়গাগুলোতে প্লাস্টিকের বোতল নিতে বন্ধ করতে পেরেছি, চিপসের প্যাকেট ফেলতে বন্ধ করতে পেরেছি, এই জিনিসটুকুও যদি আমরা দেখতাম তাহলে মনে করতাম যে হ্যাঁ আমরা এগিয়েছি। আচ্ছা, আজকে আমরা আরেকটি ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই। হিট অ্যালার্ট চলছে, দ্বিতীয় দফার মতো আবহাওয়া অধিদপ্তরের ভাষ্য অনুযায়ী আজকে স্কুল কলেজগুলো বন্ধ, বেশিরভাগ জায়গায় স্কুলগুলো বন্ধ। এই যে প্লাস্টিকের ব্যবহার, এই যে পরিবেশের যে অবস্থা, 42.6 ডিগ্রি সেলসিয়াস, আপনার কি মনে হয় 1962 সালের দিকে যে সময় একটা রিসার্চ আমি দেখলাম যে সেই সময় বছরে এটা 7 দিন 8 দিন থাকতো, এখন 2019 সাল পর 2020 সালের দিকে এসে এখন দেখা যাচ্ছে বছরে সেটা 20-25 দিন থাকছে, মানে স্থায়িত্ব এত
এবং সৌদি আরব কোনো কোনো ক্ষেত্রে সৌদি আরবের চাইতে, আমি যখন আজকে হাঁটছিলাম, সৌদি আরবের চাইতেও বেশি heat। যে একদম মানে গরমটা এমনভাবে লেগে ওঠে, মানে এসি গাড়ি থেকে নামার পর যে একটু অস্বাভাবিক কিসের মধ্যে এসে নামলাম। এই যে অস্বাভাবিক পরিস্থিতিটা, এটা কি আসলে অস্বাভাবিক নাকি এটাই স্বাভাবিক? এটা তো অবশ্যই ধন্যবাদ। সেটা হচ্ছে যে আমরা এই কয়েকটা কারণ কিন্তু হচ্ছে, আমরা যদি হলো সবাই আলোচনায় হলো আসতেছি যে কয়েকটা কারণ, যে আমাদের ছোট ছোট করে যদি বলেন, একটু একটু করে কমেন্ট নিয়ে নিয়ে আমরা। আন্তর্জাতিক একটা হলো আছে যে আমাদের হলো পৃথিবীর যে বড় বড় যে হলো তাপ অক্সিজেন উৎপাদন আমাজন থেকে শুরু করে সেই জায়গাগুলো আমরা নষ্ট করতেছি। আমরা হচ্ছিল যে ফুয়েল বার্ন, যেটা হলো বাষ্পটা যে জৈবিক যে হচ্ছে জ্বালানি আমরা ইউজ করতেছি, সেটার একটা ইন্টারন্যাশনাল ইফেক্ট আমাদের কিন্তু পড়তেছে। যদি আঞ্চলিকভাবে আমরা ধরি, আমাদের হচ্ছিল হিমালয়ের বরফ কমে যাচ্ছে, গলে যাচ্ছে, এবং সেখানে হচ্ছিল পাথর, সেই পাথরের তাপ দিয়ে আমাদের ছড়াই যাচ্ছে। আমাদের যে নদী এবং হচ্ছিল জলাশয়গুলো আছে, অর্থাৎ কুলিং যে সিস্টেম, যে জায়গাটা হলো থাকবে, আজকে বাংলাদেশে দেখেন নদীগুলো কত, আমরা একসময় পড়লাম 1200 বা 1300 নদী, এখন 2000টা 200 বা 250টা নদীর চলমান নদী কিন্তু আমরা হচ্ছিল দেখতে পারি না। ঢাকা শহরের বিষয়টা যদি আপনারা হচ্ছিল দেখেন, ঢাকা শহরের অর্থাৎ বাংলাদেশের স্ট্যাটিস্টিক্সে আমাদের হলো প্রায় পরিবেশ মন্ত্রী বলছে 2,58,000 হেক্টর বনায়ন আমরা হচ্ছিল বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান দখল করে রাখছে। এটা লিস্ট আছে পরিবেশ অধিদপ্তর, মাত্র 17,000 উদ্ধার করতে পেরেছে। তাহলে যে আমাদের কুলিং সিস্টেমটা হচ্ছিল আসবে কোথা থেকে? তাহলে আসবে ঢাকা শহরে আপনি হচ্ছিল এখন কয়েকটা জায়গা ছাড়া আপনি হচ্ছিল খুব ভালো তাপ পাবেন। আপনি হয়তো হাতির জিলে আমরা পেতে পারতেছি, রমনা পার্কে যদি আমরা গিয়ে ঠান্ডাটা পাচ্ছি, কিন্তু বাকি জায়গাগুলো ঢাকা শহরের যে জলাশয়গুলো আছে, সেই জলাশয়গুলো আমরা হলো দখল করে রাখছি, দখলগুলো দূষিত হয়ে পড়ে আছে। ঢাকা শহরে নির্বিচারে গাছ করতে, ধানমন্ডির যে গাছ কাটার আন্দোলন, সেটা আমি নিজেই সেখানে হচ্ছে রাত 2টা পর্যন্ত, আমি 2:30টা পর্যন্ত পাহারা দিছি আমরা সেই গাছগুলোকে রক্ষা করার জন্য। গাছগুলো কেটে আপনার কোন একে আপনারা হচ্ছে কোনো ফুলের গাছ লাগাচ্ছেন, পাতাবাহারের গাছ লাগাচ্ছেন, কি সুন্দর 10-15 বছরের হলো গাছ। তাহলে এই যদি অবস্থা আমার হয়, তাহলে আপনি হচ্ছিল গরমে থাকবেন নাকি হচ্ছিল এখানে শীতল হাওয়া বইবে আপনার কাছে? আমার তো বর্তমান ডক্টর ওয়ারা ছোট করে বলেন যে বিষয়ে। ছোট করে বলতে গেলে বৈষম্য যত বাড়বে তাপও তত বাড়বে। 60 সালে আমাদের বৈষম্য রেখা কোথায় ছিল? জি, এখন বৈষম্য যত বাড়বে কারণ আপনি যে একটু আগে বললেন না, আপনি যখন এসি থেকে নেমেছেন, আপনার গাড়িটা এসি, আপনার বাসাটা এসি, আপনার অফিসটা এসি, এই যে এসি যে তাপ উদ্গীরণ করছে, এটা কোথায় যাচ্ছে? এটা আমরা যাদের এসি এফোর্ড করতে পারি না তাদের কাছে এসে পড়ছে। তো বাইরে তো এই গরমটা হবে। আপনার জলাশয় কেটে ফেলেছেন, গাছ নাই, কিন্তু সেই সাথে আপনি এই জিনিসগুলো করছেন। এবং এই যে খুব কম সংখ্যক মানুষকে অনেক বেশি অর্থের মধ্যে অর্থশালী হচ্ছে, বৈষম্য বা সামাজিক বৈষম্য যত বাড়বে, সোজা কথায় তাপ তত বাড়বে। এই তাপ আমরা বন্ধ করতে পারবো। এর সাথে সাথে আবার যুক্ত করি যে ঢাকায় ওয়াসার মানে পানির যে স্তর, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় গুলশান 1-2, মিরপুরের 12 নম্বরে, উত্তরার 16-17 নম্বর সেক্টরে, তারপরে হচ্ছে যে আপনার বনশ্রীতে, বিভিন্ন জায়গায় পানি নাই, পানির সংকট। তার কারণ হচ্ছে যে আমরা ম্যানেজ করতে পারি নাই। আপনি শুধু ঢাকা দেখবেন না, সারা বাংলাদেশে সব শহরে এখন এই অবস্থা। এখন সব শহরে মাল্টি স্টোরি বিল্ডিং হচ্ছে, প্রত্যেকেই সাবমার্জেবল বসাচ্ছে, কল বসাচ্ছে। এবং ঢাকা শহরে যতগুলো বাড়ি আছে, প্রত্যেক বাড়ির নিচে গোপনে অথবা তাদের কিন্তু ডিপ টিউবওয়েল বসানো আছে, যেটা আইনত নিষিদ্ধ। অথচ দেখেন আমাদের এখানে 7 মাস বৃষ্টি হয়। এই যে রাজস্থানে 7 দিন বৃষ্টি হয়, জয়পুরে তারা 7 দিনের বৃষ্টির পানি ধরে নিজেরা খায়, গোসল করে, পশু পাখিকে প্রাণীকে খাওয়ায়। আর আমাদের 7 মাস বৃষ্টি হয়, একটু বৃষ্টি হলে এই যে প্লাজা হচ্ছে নদী হয়ে যায়, 27 নম্বরে রাপা প্লাজা রাপা নদী হয়ে যায়। এটা তো ম্যানেজমেন্টের ব্যাপার। প্রত্যেকটা বাড়ি দেখবেন বৃষ্টির পানি রাস্তায় এসে পড়ছে, রাস্তাটা তো ড্রেন না। এই বাড়িগুলাকে ধরতে পারে না ওয়ার্ড কমিশনাররা, তাদের যে হেলমেট বাহিনী আছে তাদের দিয়ে ধরতে পারে না। সরকারের উদ্যোগে কিন্তু গ্রামে বিভিন্ন গ্রামে সরকার এবং এনজিও, সরকার বাদ দেন, সরকারের দরকার নেই। আমার যে স্থানীয় সরকার আছে, এটা তাদের দায়িত্ব এবং আমাদের মানুষের দায়িত্ব। আমি ঢাকা শহরকে আমি পরিষ্কার রাখবো। আমি তো ঢাকাকে ওন করি না, আমি বাসার জানলা দিয়ে ময়লা রাস্তায় ফেলি। কিভাবে সরকার এটা করবে? এটা সরকারের উপর, সরকার কাকে নিয়ে হয়? আমাকে নিয়ে হয়। আমি তো সুনাগরিকের মতন কাজ করছি না, এই শহরটা জঞ্জালে পরিপূর্ণ করছি। শুধু ঢাকা শহর না, প্রত্যেক জায়গায় এই জিনিসটা ঘটছে। এবং এই যে আমরা নিচে থেকে পানি উঠাচ্ছি, এটার কোনো নাই, নিয়ন্ত্রণ নাই, এটা অনিয়ন্ত্রিতভাবে হচ্ছে। আজকে কুষ্টিয়ায় যান, যশোরে যান, সিরাজগঞ্জে যান,
শহরে টিউবওয়েল কাজ করে না। কেন কাজ করে না? আমরা নিজেরা, যার পয়সা আছে, ওই যে বললাম বৈষম্য আছে, যার ক্ষমতা আছে সে আরও নিচে গিয়ে পানি উঠিয়ে নিচ্ছে। আমার ক্ষমতা নাই, আমি ইয়ের পানি পাচ্ছি না, চাপকলের পানি পাচ্ছি না। আচ্ছা, এই জন্য বলছি বৈষম্য যত বাড়বে, তাপ তত বাড়বে, আমাদের অর্থনৈতিক অবস্থা তত। আচ্ছা, ডক্টর মোবারক, এই বিষয়ে কিছু যুক্ত করতে চান স্যার আপনি? এই বিষয়টা হলো যে একটা অপোজিট ডিরেকশন আছে, শিল্পায়ন, বেটার লাইফ এবং পরিবেশের দূষণ। আপনি যতটা শিল্পায়ন করবেন দেশকে, আপনার অর্থকরীর দিক থেকে যিনি গহর সাহেব বললেন, এবং আপনার সুখের জন্য আপনি এসি চালাবেন, আপনার গাড়িতে চলবেন, এটার বিকল্প একটা ক্ষতিকারক দিকটা পরিবেশে পড়বে। পরিবেশ কতক্ষণ এটাকে সহ্য করবে? সে সহ্য করবে না, একটা সময় সে রিভার্ট করবে। সবচেয়ে পানির স্তর নেমে যাওয়ার ব্যাপারে আমি যে কথাটি বলবো সেটা হলো, আমাদের দেশে আরএনজি ফ্যাক্টরি যতগুলি হয়েছে, তারা আল্লাহর রস্তে নিচের থেকে পানি তুলতেছে ফ্রি অফ কস্ট। পৃথিবীর কোনো দেশে এই জিনিসটি নাই যে আমি ইচ্ছা করলে একটা বোরিং করে আমি একটু পানি তোলা শুরু করে দেব। এই যে আপনার ইয়ের থেকে আপনার এই যে বেসিনটা, যেটা আপনার রাঙামাটিতে না, এটা ময়মনসিংহের ওই গারো এলাকাতে শুরু করে আমাদের এই গাজীপুরে এই বেসিনটাতে এখন যেটুকু পানি আছে, এই পানিটুকতে কিন্তু আমাদের গাজীপুর এলাকা দিয়ে আমাদের আরএনজি ফ্যাক্টরি হচ্ছে। এই আরএনজি ফ্যাক্টরির তারা যে পানিটা ইউজ করতেছে, এই পানিতে যদি ট্যাক্স না বসানো হয়, এই পানিকে উত্তোলন যদি বন্ধ না করা যায়, এই পানিকে রিসাইকেল না করা যায়, তাহলে কিন্তু অচিরেই আমরা পানির এখন স্তর যেভাবে নামতেছে আরো স্তরের নিচে নেমে যাবে। আর নদী নালায় যেটা অবস্থা হচ্ছে, নদী নালায় তো কোনো পানি নাই। এটা আমরা যা দেখি, এটাকে আমরা কেমিস্ট হিসেবে এটাকে পানি বলতে পারি না। এটা কালো রং ধারণ করছে, এটা কি হচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে, এটাকে আমরা পানি বলতে পারি। আচ্ছা জনাব, সুতরাং এই জায়গাগুলিতে আমাদের অনেক ধন্যবাদ স্যার। আমাদের হাতে সময় একদম শেষের দিকে, আমরা ভালো সফলতা পাবো। একদম শেষের দিকে জনাব তানভীর শাকিল জয়। জি, আসলে এখানে তো পরিবেশগত যে বিপর্যয়, হিট ওয়েভ, এগুলোতে এখানে সম্মানিত আলোচক বৃন্দ যে আলোচনাগুলো করেছেন, অত্যন্ত সঠিক আলোচনা করেছেন। যে প্রথম বিষয়টি হলো যে আমরা ক্লাইমেট চেঞ্জের সব থেকে বড় ভিকটিম। আমাদের কিন্তু এখনো এমিশন কিন্তু খুবই কম, মানে এটি আসলে ওয়ার্ল্ড স্কেলে ধরলে একদম মানে ধর্তব্যের মধ্যেই পড়ে না। উন্নত দেশগুলোর শত শত বছর ধরে যে এমিশন হচ্ছে, যার ফলে যে আমরা বলে আসছিলাম না এতদিন যে 1.5 ডিগ্রি তো এখন আসলে মানে আওতার মধ্যেই নেই। আমরা এখন 2 বা 2.5 ডিগ্রির কথা চিন্তা করে হয়, এবং যার ফলে কিন্তু সারা বিশ্বে এরকম উষ্ণায়নের অবস্থা হয়ে গেছে। এখন তার মধ্যে বাংলাদেশ আমরা এখন কিভাবে ম্যানেজ করছি, এখানে ম্যানেজমেন্টের যে কথাটা এসেছে এটি আসলেই গুরুত্বপূর্ণ। বিশেষ করে পানির যে বিষয়টি এসেছে, যে পানি যে একটি অমূল্য সম্পদ, আমরা যেভাবে যত্রতত্র ব্যবহার করি, এক্ষেত্রে আমাদেরকে এখন আসলে সাস্টেনেবিলিটির কথাটা চিন্তা করতে হবে। এখানে পানি ব্যবহারটা সীমিত বা যেটি যথাযথ এবং অবশ্যই বিনামূল্যে হবে না। এখানে যে মোবারক স্যার যে কথাটি বললেন, অবশ্যই আমাদের ফ্যাক্টরি থেকে শুরু করে ব্যক্তিগত ইউজের জন্য আমরা যে এই যে মানে জল নিচ থেকে, পানির নিচে থেকে তুলে আনছি, সেগুলো একটি মানে মূল্যের মধ্য দিয়ে আনা। এবং আমাদের আসলে আমাদের দেশে যে মানে রেন ওয়াটার যে রিটেনশন, আমাদের এত বৃষ্টি হয় কিন্তু সেই বৃষ্টির পানিটিকে আমরা কিন্তু যথাযথভাবে রিটেনশন করা, ব্যবহার করা, এই বিষয়টি করতে পারি না। কিছু প্রকল্প নেওয়া হয়েছে, উত্তরবঙ্গে নেওয়া হয়েছে কিছু প্রকল্প, মাননীয় প্রধানমন্ত্রী এরই মধ্যে নির্দেশনা দিয়েছেন, আমাদের মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। যে আমাদের এত মানে বৃষ্টিপাতের দেশে আমরা যদি বৃষ্টির পানিকে ধরে রেখে যথোপযুক্ত ব্যবহারটা না করতে পারে, তাহলে অচিরেই কিন্তু এই হিট ওয়েভের মতো পানির সংকট কিন্তু আমাদের জন্য একটি বড় হয়ে যাবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জয় ভাই, ধন্যবাদ দিতে হচ্ছে। আমাদের হাতে আর সময় নাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা যারা দেখছিলেন, আমাদের যার যার জায়গা থেকে দায়িত্বশীল হবার কোনো বিকল্প নাই। আসেন আমরা পৃথিবীকে বাঁচাই, আমরা নিজেরা বাঁচি। অনেক ধন্যবাদ যারা সাথে ছিলেন।